সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের তাকে নিয়ে গত কিছুদিন ধরে নানান খবর একেবারে ডালপালা মেলতে শুরু করেছে। এসব খবরের অনেকটাই যে গুজব সেটাও পরে প্রমাণ হয়ে যাচ্ছে। তবু গুজব সেনাপ্রধানের পিছন ছাড়ছে না। ওয়াকার উজ্জামানকে নিয়ে গুজবের ডালপালা মেলার কাজটা প্রকাশ্যভাবে শুরু হয় গত ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখে তাঁর দেয়া সেই বিখ্যাত ভাষণটির পর থেকে। ওই যে বিজিবির যে বাংলাদেশ বিজিবি নয়, ওখানে আগে ছিল যে আপনাদের ওই বাংলাদেশ রাইফেলস বিডিআর, সেই বিডিআর বিদ্রোহ, সেই বিদ্রোহের যে নিহত সেনা অফিসারদের স্মরণ সভায় এসে তিনি যে ভাষণটা দিয়েছিলেন সেই ফেব্রুয়ারির ২৬ তারিখে, তারপর থেকে একটা কথা তার মধ্যে থেকে সবথেকে বড় যে কথাটা বেরিয়ে এসেছিল তার ভাষণে, সরকারের কাজে সেনাপ্রধান ভীষণভাবে নাখুশ। তিনি এমন কথাও বলেছিলেন যে যেভাবে চলছে সরকার, যেভাবে চলছে সব কিছু, এইভাবে চললে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, সুতরাং এনাফ ইজ এনাফ। তার সেই ভাষণ ইউনূস সরকারের সপক্ষীয়দের ভালো লাগলো না, আর সরকারের বিপক্ষে যারা, তাদের আবার বেশ পছন্দ হলো সেই ভাষণ। তারা ভাবলো ইউনূসের বিরুদ্ধে যে জনতা, তারা ভাবলো এবার ইউনূসের অপশাসন শেষ হবে, সেনাপ্রধান সেই বার্তা দিয়েছে। একটা বড় সংখ্যক মানুষ চাইল সেনা ক্ষমতা হাতে নিক, তাহলে অন্তত বর্তমান যে ব্যর্থ সরকার তার হাত থেকে মুক্তি পাওয়া যাবে। অপরদিকে ইউনূসের পক্ষে যারা, তারা ভাবলো এই সেনাপ্রধানের পরিবর্তন দরকার। এই সেনাপ্রধান বিপ্লবের বিরোধী এবং ইনি আওয়ামী লীগের লোক। অমনি শুরু হয়ে গেল সেনাপ্রধানের নামে কুৎসা। এমনকি বাংলাদেশের এক ব্যারিস্টার মহোদয়, তিনি নাকি আবার একটি দলের নেতা, কি ব্যারিস্টার ফুয়াদ, তিনি তো তার কিছুদিন পরেই, বেশ কিছুদিন পরে অবশ্য, তিনি তো ভাষণের মধ্যে সেনাপ্রধানকে কুত্তাও বলে দিলেন। কুত্তা, কুকুর। সেনাপ্রধানকে একা বলেছেন তা নয়, সেনাপ্রধানের সঙ্গে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকেও তিনি কুত্তা বলেছেন। যাই হোক, বাংলাদেশে এখন অনেক কিছুই শোনা যাচ্ছে, অনেক কিছুই চলছে। তো অমনি শুরু হয়ে গেল যে সেনাপ্রধানের নামে কুৎসা, কারণ উনি বিপ্লবের বিরোধী, আওয়ামী লীগের লোক, তার বিরুদ্ধে আন্দোলন চলতে থাকলো। এই যখন শুরু হয়েছে তাকে নিয়ে, তখন সেনাপ্রধান কি করছেন, আগস্ট থেকে ফেব্রুয়ারি 7 মাস মোটামুটি ঘুমিয়ে কাটাবার পর একটু জেগেছিলেন, হয়তো ভুল করে কিংবা হয়তো বদহজমের ফলে। সুতরাং একটু জল খেয়ে ঢেকুর তুলে, ওই যে ঘুমটা ভেঙেছিল কয়েকটা দিনের জন্যে, তারপরে আবার জল টল খেয়ে ভালো করে ঢেকুর তুলে ঘুমিয়ে পড়ার চেষ্টা করলেন বটে, তবে ঘুম কিন্তু সেভাবে জমাট বাঁধল না। একটু তন্দ্রা মতো আসে, আবার জেগে ওঠেন, জাগার পর খুব মিটিং টিটিং করেন, অনেক কিছু বলেন টলেন, ভাবেন যে প্রায় দেশের লোক ভাবতে শুরু করে যে এই বোধহয় কিছু করে ফেললেন সেনাপ্রধান। অমনি হইচই শুরু হয়ে যায়। দেশের লোক ভাবে রাত পোহালেই বুঝি মার্শাল ল জারি হয়ে যাবে দেশে, কিন্তু দেখা যায় এক রাত কেন, 1 রাত, 2 রাত, 3 রাত, রাতের পর রাত চলে যায়, কিছুই হয় না, সব চলতে থাকে আগের মতো। মানুষ নিজেকেই প্রশ্ন করে, কিছুই যখন করবেন না সেনাপ্রধান, তখন 26শে ফেব্রুয়ারির ওইসব গুরুগম্ভীর ভাষণের কি দরকার ছিল? কেন বা মার্চ মাস জুড়ে সেনা অফিসারদের নিয়ে অত বৈঠক করা? মানুষ সত্যিই বোঝেনি যে সেনাপ্রধানের হজমের গোলমাল হয়েছে। তারা ভেবেছিল তার চিন্তার পরিবর্তন হয়েছে, চেতনার পরিবর্তন হয়েছে, ভাবনার পরিবর্তন হয়েছে, বাংলাদেশকে বাঁচাবার কথা
তার মাথায় এসেছে। মানুষ বোঝেনি, মানে মানুষ উল্টোপাল্টা বুঝেছিল, কিন্তু ইউনূস সাহেব ঠিক বুঝেছিলেন। অনেক বছর ধরে পৃথিবীটাকে চেনেন তো, জানেন, প্রায় ৮৬-৯০-এর কাছাকাছি বয়স। তিনি ঠিক ধরেছেন যে মানুষ ৫ আগস্টে হাতে চলে আসা মোয়ার বাক্স স্রেফ ভয় খেয়ে সরিয়ে দেখে অন্যের হাতে তুলে দিতে পারে ক্ষমতা, সে পয়লা নম্বর ভীতু, নয়তো আহাম্মক। সুতরাং এই লোকটার তরপানিতে ভয় পাওয়ার কিছু নেই। তিনি যেমন চলছিলেন ইউনূস সাহেব তেমনই চলতে থাকলেন। এমনকি যে বিডিআর বিদ্রোহের পুনর্তদন্তের ঘোর বিরোধিতা করেছিলেন ওয়াকারুজ্জামান সাহেব, সেই মিটিংয়ে ২৬শে ফেব্রুয়ারি সেই তদন্তের কমিশন তার কাজ চালু রেখে দিলেন ইউনূস সাহেব, সেনাপ্রধানকে বুড়ো আঙুল দেখিয়ে। রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমান সেই তদন্ত কমিশনের দায়িত্বে। নামটা বোধহয় ঠিকই বলেছি, একটু অর্ধেক ভুল হয়ে থাকলে ক্ষমা করে নেবেন। ২-৩ দিন আগে এই ফজলুর রহমান তিনি দাবি করেছেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুক বাংলাদেশ। কেন? ভারত যখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ব্যস্ত থাকবে সেই সময় অতর্কিত আক্রমণ করে 7 সিস্টার্স দখল করে নেওয়া উচিত বাংলাদেশের। তার সেই দাবিকে সমর্থন দিয়ে ইউনূস বিমান বাহিনীকে যুদ্ধের জন্য তৈরি হতে বলেছেন। আমাদের ধারণা শুধু বিমান বাহিনীকে যুদ্ধের জন্য তৈরি নয়, ওই যারা রিটায়ার্ড বাংলাদেশের সেনাকর্তারা, সেনা অফিসাররা, যারা এই কিছুদিন আগে ওই একেবারে নিয়ে তারা মিছিল করে বলেছিলেন ৪ ঘন্টায় কলকাতা দখল করে নেবেন, বোধহয় তাদের সাথে যোগাযোগ করছেন, আসুন আমরা ভারত দখল করে নিই। তো সেটা অন্য প্রসঙ্গ, এখানে এখন রাখছি না, পরে কখনো আলোচনা করা যাবে। আমরা ফিরি সেনাপ্রধানকে নিয়ে ছড়ানো গুজবে। মুক্ত চিন্তার দুরন্ত প্রকাশ রূপালী বাংলাদেশ নামে বাংলাদেশের একটি পেপার ২২শে মার্চ ২০২৫-এ একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যার শিরোনাম দিয়েছে সেনাপ্রধানের মৃত্যুর বিষয়টি গুজব। তারপর যে খবরটি দিয়েছে সেটা বেশ রোমাঞ্চকর খবর, একটু পড়ি, শুনুন। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে মূলধারার গণমাধ্যম আরটিভির আদলে তৈরি একটি ফটোকার্ডের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে দাবিটি ভুয়া বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। আরটিভি কিন্তু ভুয়া বলেনি, খেয়াল করবেন। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় সেনাপ্রধান সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার দাবিটি সঠিক নয়। সত্যি কি সড়ক দুর্ঘটনা হয়েছিল কিছু? সে খবর কেউ বলেনি, এবং আরটিভিও উক্ত দাবিতে কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি, বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আরটিভির ফটোকার্ডের ডিজাইন নকল করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায় ফটোকার্ডটিতে আরটিভির লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ২১শে মার্চ ২০২৫ শনিবার। এর সূত্রে গণমাধ্যমটির ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডগুলি পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও আরটিভির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া লক্ষ্য করা যায় যে আরটিভির ফটোকার্ডগুলোতে সাধারণত তারিখের পাশে বার উল্লেখ থাকে না, তবে আলোচিত ফটোকার্ডটিতে বারের উল্লেখও রয়েছে। অর্থাৎ আরটিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। পাশাপাশি আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি। পরবর্তীতে দাবিটির সূত্রপাত অনুসন্ধানে ফেসবুকে খালিদ রহমান নামের একটি অ্যাকাউন্টে গত ২১শে মার্চ বিকেল ৩টের পর এ সংক্রান্ত সম্ভাব্য প্রথম পোস্টটি করা হয়। পেশায় ডিজাইনার এই ব্যক্তি জেনারেল ওয়াকারের মৃত্যুর ভুয়া এই ফটোকার্ডটি নিজের অ্যাকাউন্টের পাশাপাশি একাধিক গ্রুপেও পোস্ট করেন। তাছাড়া এই ফটোকার্ড প্রকাশের
ঘণ্টা চারেক পর সেনাপ্রধানের একই ছবি দিয়ে আরটিভির আরেকটি নকল ফটোকার্ডও পোস্ট করেন তিনি। ভুয়া এই ফটোকার্ডে লেখা ছিল, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মৃত্যুর পর পোস্টমর্টেম করতে গিয়ে 16 ভরি স্বর্ণ মিলল ওয়াকারুজ্জামানের পেট থেকে। সুতরাং সেনাপ্রধান, কি সর্বনাশ! তার মানে কি রাশিয়া বিদেশে গিয়েছিলেন, আসবার সময় তিনি অপারেশন করে পেটে সোনা ঢুকিয়ে 16 ভরি সোনা নিয়ে এসছেন বাংলাদেশে? তো ভয়ঙ্কর ব্যাপার। সুতরাং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মৃত্যু দাবিতে আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট। দেখলেন খবরটি? কিন্তু এই খবর কি কিছু প্রশ্নের জন্ম দিল না? কিছু প্রশ্নগুলো কি কি? যেমন দেশের সেনাপ্রধানের মৃত্যুর খবর এভাবে জালিয়াতি করে কারা দিল, কেন দিল, তার কোনো তদন্ত হবে না? আবার বলা হচ্ছে পেটের মধ্যে 16 ভরি সোনা পাওয়া গেছে। তার মানে কি তিনি সোনার স্মাগলিংয়ের সাথে যুক্ত বাংলাদেশ সেনাপ্রধান? যাদের ফটোকার্ড জালিয়াতি করে দেয়া হলো এই খবর, তাদের তো উচিত ছিল পুলিশে অভিযোগ করা। ওই আরটিভি, সে বাংলাদেশের মেন স্ট্রিম খবর চ্যানেল, পুলিশ নিজেও সুমোটো কেস দাখিল করতে পারত, সেটা তো করে, কিছুই করলো না। কেন? কেউ যদি সন্দেহ করে পুরো বিষয়টা সরকারের কোনো মহল ষড়যন্ত্র করে বাজারে ছেড়েছে বিশেষ উদ্দেশ্য নিয়ে, তাহলে কি উড়িয়ে দেওয়া যাবে? এই সন্দেহের আরো বড় কারণ, মার্চ মাসের ওই 21 তারিখেই, 21শে মার্চ, তো বিখ্যাত দিন হয়ে গেল। 21 তারিখে ছাত্র জনতার অভ্যুত্থানের নেপথ্যে যারা ছিলেন তাদের অন্যতম মাথা, তাদের গুরুদেব ফ্রান্সে থাকা পিনাকি ভট্টাচার্যের একটি পোস্ট ওই 21 তারিখে। কি অদ্ভুত সমাপতন দেখুন! পিনাকি ভট্টাচার্যের ফেসবুক পোস্টের তারিখ 21শে মার্চ। আবার রূপালী বাংলাদেশ, ওই যে কাগজটার কথা বললাম, তাদের পেপারে প্রকাশিত খবরের তারিখও 21শে মার্চ। পিনাকি ভট্টাচার্য অবশ্য ওয়াকারুজ্জামানকে হত্যার কথা বলেননি। কি বলেছেন তিনি? একটু পড়ছি, শুনুন। বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতাকারী রয়ের এজেন্ট, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, ভারতের, এর এজেন্ট ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধানের পদ থেকে অপসারণ করুন। আজ 21শে মার্চ শুক্রবার, সবাই জুমার নামাজ পড়তে চলে আসুন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে। এখানে জড়ো হয়ে সম্মিলিতভাবে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করে তা দেশবাসীকে জানিয়ে দিন। গণ অভ্যুত্থানের চূড়ান্ত পর্বে গত বছরের 5 আগস্ট জেনারেল ওয়াকারের ডাকে ক্যান্টনমেন্টে হাজির হওয়াই ছিল সেই মুহূর্তের সবচেয়ে বড় রাজনৈতিক ভুল, লিখছেন পিনাকি ভট্টাচার্যের ফেসবুক পোস্ট। সঙ্গে নাম আছে ইলিয়াস হোসাইন এবং ডক্টর কনক সরোয়ার। তারিখ 21শে মার্চ 2025। এখন একটা কথা আসছে, এই সবগুলোই কি কাকতালীয়? একটা প্রবাদ আছে, যা রটে তার কিছু ঘটে। এই যে ওয়াকারুজ্জামান বর্তমানে বেশ কয়েকটি দিন ধরে একেবারে চুপচাপ, তার কোনো এখন সম্প্রতি তার কোনো সাড়া শব্দ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। সেটা কি এমনি এমনি বিশ্রাম নিচ্ছেন, নাকি ঘুমোচ্ছেন, নাকি কথা বলতে পারছেন না, কিছু হয়েছে? সব কি আদৌ বিশ্বাসযোগ্য? দেখুন, বান্দরবানে কক্সেস বাজারে এসে আমেরিকার সেনা ঘাঁটি গেড়েছে, ছাউনি তুলছে, কন্টেনারে মালপত্র আসছে, সেসব মালপত্রের চেকিং হচ্ছে না। এত বড় সিদ্ধান্ত নেওয়া হলো, বাংলাদেশকে দিয়ে দেয়া হলো আমেরিকার চাপের কাছে। আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করলো ইউনূস সরকার, অথচ সেনাপ্রধানের কোনো কথা নেই। তিনি কি, তার মানে তিনিও আছেন এর মধ্যে? রাশিয়া সফরে, তাহলে রাশিয়া গিয়েছিলেন কেন? আমেরিকার দাও কাটতে তিনি কেন রাশিয়া গিয়েছিলেন? রাশিয়া সফর করে ফিরে আসার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি ওই রাশিয়ার 3টে জাহাজ এলো, তারা ঘুরে কয়েকদিন থেকে চলে গেল। তারপরেও যেন হঠাৎই আবার ওয়াকারুজ্জামান সেই আগের মতো হঠাৎ জেগে ওঠেন, হঠাৎ ঘুমিয়ে পড়েন। বদহজম নাকি ঘুম হচ্ছে না, ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছেন আজকাল, বুঝতে পারি না। তা আস্তে যেটাই হোক না কেন, রাশিয়া সফর করে ফিরে আসার পর থেকে তিনি যেন কেমন অদৃশ্য হয়ে গেছেন, ধরা ছোঁয়ার বাইরে। এসব কি এমনি এমনি হচ্ছে? মনে তো হয় না, কেন জানি না অনিবার্যভাবেই পুরনো সন্দেহটা ফিরে আসছে মনে।
সন্দেহটা হলো জেনারেল ওয়াকারুজ্জামান নিরাপদ আছেন তো, মুক্ত আছেন তো, বেঁচে আছেন তো। এরই মধ্যে ওয়াকারুজ্জামানের মৃত্যুর জল্পনা আবার উস্কে দিল হিন্দুস্তান টাইমস বাংলা পেপার। তারা সংবাদ কি দিয়েছে সেটা পড়ছি। তারা সংবাদ শিরোনাম যেটা দিয়েছে সেটা পড়ছি এবার। হিন্দুস্তান টাইমস বাংলা, বাংলাদেশ নয় বাংলা, তারা সংবাদ শিরোনাম দিয়েছে বাংলাদেশ আর্মি চিফ লেটেস্ট আপডেট, বাংলাদেশের সেনাপ্রধান মারা গিয়েছেন সামরিক অভ্যুত্থানের জল্পনার মধ্যে গুজব ছড়ালো। জল্পনার মধ্যে গুজব ছড়ালো, একবার দেখে নিন, স্ক্রিনে একবার দেখিয়ে দিলাম। এইবার আসছি, তারিখ হচ্ছে 29 এপ্রিল 2025। এইবার খবরের মধ্যে বলা হচ্ছে যে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মারা গিয়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দিয়ে সামরিক অভ্যুত্থানের জল্পনার মধ্যে এই গুজব ছড়িয়ে পড়ল। ব্যাপারটা ঠিক কী হলো? এইবার বলা হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মৃত্যু হয়েছে নাকি মৃত্যু হয়েছে। মঙ্গলবার আচমকা সোশ্যাল মিডিয়ায় এমনই দাবি বেরোতে থাকে, যদিও সেই দাবি পুরোপুরি খারিজ করে দেওয়া হলো। বাংলাদেশের তথ্য অনুসন্ধানকারী ওই আইএসপিআরটিআর ওরা কিছু বলেনি। যাই হোক, বাংলাদেশের তথ্য অনুসন্ধানকারী সংস্থা রিউমার স্ক্যানারের প্রতিবেদন অনুযায়ী এটা জেনারেল ওয়াকারের মৃত্যু নিয়ে ভুয়ো খবর ছড়ানো হয়েছে। বাংলাদেশে কোনো সংবাদ মাধ্যমও সেরকম কোনো তথ্য জানানো হয়নি। এরপরে আবার বলা হচ্ছে ওই তথ্য অনুসন্ধানকারী সংস্থার তরফে জানানো হয়েছে, ফেসবুক পোস্টে দাবি করা হয়েছিল যে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারের মৃত্যু হয়েছে, যদিও বাংলাদেশের কোনো সংবাদপত্রের মাধ্যমে সেরকম কোনো খবর প্রকাশিত হয়নি। ওরকম কোনো ঘটনা ঘটলে নিশ্চিতভাবে সব সংবাদ মাধ্যমেই প্রকাশিত হতো, আর বাংলাদেশ সেনার তরফেও সেরকম কিছু জানানো হয়নি বলে ওই সংস্থার তরফে জানানো হয়েছে। এরপর এমনিতে বাংলাদেশের সেনাপ্রধান খবর লেখা হয়েছে, যেটা সেনাপ্রধান কয়েকদিন আগেই ইউরোপ থেকে ফিরেছেন, গিয়েছিলেন রাশিয়ায়। তারপর বাংলা নববর্ষে ঢাকায় ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশের সেনাপ্রধান। সেখান থেকে বাংলাদেশের মানুষদের প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি, জাতীয় ঐক্য এবং সৌহার্দ্যের বার্তা দিয়েছিলেন জেনারেল ওয়াকার। তারপরে হচ্ছে সেই সবের মধ্যেই বাংলাদেশের সামরিক অভ্যুত্থানের জল্পনা ছড়িয়েছিল। একটি মহলের তরফে দাবি করা হচ্ছিল যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দেবে সেনাবাহিনী, অর্থাৎ ইউনূসকে হটিয়ে সামরিক অভ্যুত্থান হবে বাংলাদেশে, যা বাংলাদেশে নতুন কোনো বিষয় নয়। যদিও সেরকম কোনো সম্ভাবনা নেই বলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে দাবি করা হয়েছে। এবং সেই শেষ প্যারাগ্রাফ, সেই সবের মধ্যেই মঙ্গলবার পুলিশ সপ্তাহের উদ্বোধনে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস। পরবর্তীতে আজারবাইজানের বিদেশমন্ত্রী, এই আজারবাইজান হচ্ছে এটা মুসলিম কান্ট্রি এবং এরা বাংলাদেশের পক্ষে এবং পাকিস্তানের পক্ষে, তাদের সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশের তরফে দাবি করা হয়েছে ঢাকায় আজারবাইজানের দূতাবাস চালুর বিষয়ে আলোচনা করা হয়েছে। ঢাকা থেকে বাকুর মধ্যে বিমান চালুর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ। এইটা খবর। এখন দেখুন, এই যে খবরটাও বেরোলো, এগুলো কেন বেরোচ্ছে এবং তারা আবার রিউমার স্ক্যানার কেন তাদেরকে আসতে হচ্ছে, কেন সরকারের তরফ থেকে কোনো বক্তব্য রাখা হচ্ছে না, এটা তো দেখতে হবে। সুতরাং দেখা যাচ্ছে যে এই সব ব্যাপারে কোনো কিচ্ছু নয়। তাছাড়া যেভাবে পুরো ব্যাপারটা হচ্ছে, এটা তো খুব অদ্ভুতভাবে পুরো ব্যাপারগুলো দেখা চলছে। আমি একটা এরপরে এই প্রসঙ্গে শেষ করি। আমি ব্যক্তিগতভাবে দেখুন, আমি বিশ্বাস করি এই খবর গুজব, সেনাপ্রধানের মৃত্যুর খবর গুজব।
সেনাপ্রধান, আমি বিশ্বাস করি সেনাপ্রধান বেঁচে আছেন, শপথে আছেন, কিন্তু বাংলাদেশ কে শাসন করবে, ইউনূসকে সরিয়ে ক্ষমতা সেনা নেবে কিনা, সেনা নিলেও সে ক্ষমতা ওয়াকারুজ্জামান নেবেন কিনা, ওয়াকারুজ্জামান নেবেন নাকি অন্য কেউ নেবে, এই সব বিষয়ে কিছু নানান জল্পনা চলছে দেশে। এই জল্পনা দূর করতে ওয়াকার সাহেবকেই এগিয়ে আসা উচিত, প্রকাশ্যে কিছু বলা উচিত। এটা আরও বেশি উচিত এই জন্য যে ভারত পাকিস্তান যুদ্ধ যে কোনো দিন যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে। বাংলাদেশের বর্তমান সরকার তার আত্মঘাতী ভারত বিরোধী রাজনীতির দরুন এই যুদ্ধে নিজেকে জড়িয়ে ফেলেছে। যে কোনো সময়ে এই যুদ্ধের একটা পার্টি হয়ে যেতে পারে বাংলাদেশ, সেটা আত্মঘাতী হতে পারে। এ সময় ওয়াকারুজ্জামানের উচিত সামনে আসা, স্পষ্ট করে দেওয়া উচিত সমস্ত বিষয়, নইলে বড় বিপদের মধ্যে পড়তে